ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসছে পানি। এই পানি অজোর ধারায় প্রতি বছর চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে বয়ে চলছে এবং এই অজোর ধারার বয়ে চলা যে পানি এবং ঝুড়িতে যে পানি আসে, এই পানিটাই হচ্ছে হাওর সেচের মূল উপাদান এবং এটাকে আমরা বলি সারফেস ওয়াটার ইরিগেশন, ভূ উপরিস্থল ব্যবস্থায় সেচের জমি। এই সারফেস ওয়াটার ইরিগেশন আসলে আমাদের যে টেকসই কৃষি বলি তার মূল উপাদান। সেচ ছাড়া কৃষি হবে না। আবার আমরা দিনে দিনে যে ভূগর্ভস্থ পানি তার যে লেভেল সেটা কিন্তু নিচে চলে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে কিন্তু কৃষিকে টেকসইভাবে যদি উন্নত করতে চাই তাহলে আমার সারফেস ওয়াটার ব্যবহার করে সেচ করতে হবে। বাংলাদেশে যে আবাদি জমি আছে তার মধ্যে 56 লক্ষ হেক্টর হচ্ছে সেচের আওতাভুক্ত জমি। এটা টোটাল আবাদি জমির প্রায় 70% মতো। আবার সেচ ব্যবস্থার মধ্যে প্রায় 27% হচ্ছে ভূ উপরিস্থ পানির স্তরের সেচ ব্যবস্থায় কৃষিকাজ। এগুলো যেখানে পাহাড় আছে, পাহাড় থেকে বিদ্যুৎ পানি ঝরে আসে ঝর্ণায় এবং তার যে ভ্যালিগুলো অক্সবো লেক বা আমরা যে হাওরে পতিত যে পানিটা, সেই পানিটাই কিন্তু আসলে সারফেস ওয়াটার লেভেলের মূল উৎস। এখানে সুনামগঞ্জের হাওরে যত কৃষি ব্যবস্থা আছে, ধান উৎপাদন বলি, ইরি মৌসুমে বলি, বোরো মৌসুমে বলি এবং আমন মৌসুমে যে পানির দরকার হয়, এই সারফেস ওয়াটার থেকে সব নিশ্চিত করা হয়। এর জন্য সহজ একটা উপায় আছে, টেকনোলজি। আমি বাম দিকে দেখাতে পাচ্ছি যে এখানে একটা স্লুইস গেট আছে। পানি কিন্তু তিত্তির করে অল্প পরিমাণে সারা বছর একই গতিতে বয়ে চলছে। পানির প্রাপ্যতার কোনো কমতি নেই। পানি আসছে, অজোর ধারায় আসছে এবং মৌসুম ভিত্তিক এখানে প্রাপ্যতারও স্বল্পতা নেই। সব সময় এখান থেকে পানি আসে। কৃষকের যখন পানির দরকার হয়, এখানে সমিতি আছে, ক্ষুদ্র সেচ ব্যবস্থার সমিতি। তারা মনে করে যে আমাদের সেচ ব্যবস্থায় আমাদের খেতে পানির দরকার, তখন এই স্লুইস গেটগুলো আস্তে করে উপরে তুলে দেন, পানি আটকে যায়। 12 থেকে 13 ঘন্টার যে ফ্লো হয় তাতে দেখা যাচ্ছে যে এই লেভেলটা তখন 8 থেকে 10 ফুট উপরে চলে যায় এবং উপরে চলে গিয়ে এই পার্শ্ববর্তী যে ধান ক্ষেত আছে সেখানে কিন্তু পানিটা চলে যায় এবং কৃষক স্বল্প খরচে, কোনো রকম বৈদ্যুতিক খরচ বা এনার্জি বার্ন না করেই এই পানিটা পায়। আমরা যে ওই ছড়ার পানির ব্যবস্থাপনার কথা বলেছিলাম, এখানে জাস্ট নিচেই দেখবেন যে মাত্র হয়তোবা 10 সেন্টিমিটার লেভেলের পানি। সেই পানিটা একই গতিতে বহমান এবং 24 ঘন্টা এইভাবে চলতে থাকে। আরও আশ্চর্যের বিষয়, এই মেঘালয় পাহাড় থেকে যে ছড়াগুলো নেমে আসে, এগুলো শুষ্ক মৌসুম এবং ভরা মৌসুমে প্রায় একই রকমভাবে প্রবাহিত হয় এবং সেই পানিটা যখন প্রবাহিত হয়, আর এর প্রযুক্তি হচ্ছে যে এখানে একটা স্লুইস গেট আছে। এটা প্রথম স্তরের স্লুইস গেট, এরপরে আরও দুটো আছে। এই আপস্ট্রিমের সুইচ গেটটা হলো এরকম একটা কালভার্টের মতো থাকবে। সেই কালভার্টটার আর এইখানে স্টিলের একটা প্রতিবন্ধকতার সিস্টেম আছে। এগুলো এলজিইডির কর্মীরা ব্যবস্থাপনা করে, যখন পানি দরকার তখন লিফট করে আস্তে আস্তে এই ফাঁক দিয়ে পানির প্রবাহটাকে বন্ধ করে দেয়। যখন প্রবাহ বন্ধ হয়ে যায় তখন 12 ঘন্টার মতো সময় লাগে এই প্রবাহটা আরও
উচ্চ স্তরে আসার জন্য। তখন এই প্রবাহটার উচ্চতা এবং বাম পাশে আমরা যে ধান ক্ষেত দেখছি সেই ধান ক্ষেতের উচ্চতার থেকে বেশি হয়। তখন ফিডার চ্যানেল সামনে দিয়ে এই প্রবাহের যে সেচ বা পানি সেটা কিন্তু আস্তে আস্তে ওই লোয়ার বা নিম্নাঞ্চলগুলো প্লাবিত করে। এইখানে যদি স্লুইস গেটটা বন্ধ করে দেওয়া হয় সেচের প্রয়োজনে, 12 ঘন্টা পরেই পানির স্তরটা 8 থেকে 10 ফুট উপরে চলে আসবে। যখনই উপরে চলে আসবে তখনই এখানে ফিডার চ্যানেল আছে, যেটা দিয়ে কৃষকের যে ক্ষেত বা তার যে মাঠ, তার যে ধানের ক্ষেত, সেখানে আসলে পানি যাওয়ার ব্যবস্থা আছে। তখন এখানেও নিয়ন্ত্রণ পোর্ট আছে, যেটা দিয়ে পানি ওখানে চলে যাবে। চলে যেয়ে এখানে ড্রেনেজ আছে এবং পর্যায়ক্রমে একটু নিচু এই জমিগুলোতে কোনো রকম খরচ ছাড়াই এই ওয়াটার বা পানি প্রবাহের যে গতি, সেই গতিতেই একেবারে স্বাভাবিকভাবে সেচ নিশ্চিত হবে। কৃষক যখন মনে করবে যার আর পানির দরকার নেই, তখন সে বন্ধ করে দিবে। আবার যখন মনে করবে যে ক্ষেত শুকিয়ে গেছে, তখন ওই স্লুইস গেট থেকে তার ফিডার চ্যানেল দিয়ে পানি নিয়ে আসবে। ঠিক এইভাবে যে আমাদের পাহাড়ের পাদদেশ অঞ্চলগুলো, হাওরের নিম্নাঞ্চল, অক্সবো লেগের যে উপরের ধান ক্ষেত বা জলাভূমি আছে বা ধান ক্ষেত আছে, সেগুলোতে আসলে এইভাবেই পানি সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়, যেটাকে আমরা টেকসই সেচ ব্যবস্থা বলি। আমাদের এলজিইডি অধিদপ্তর থেকে এই ব্যবস্থাপনা করেছে। এখানে একটা ছড়া ব্যবস্থাপনা সমিতি আছে, তার সভাপতি এখানে আবু বকর সাহেব আছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো যে তাদের এই সমিতির কাজ কি এবং কি উদ্দেশ্যে করা হয়েছিল। আমাদের সমিতিটা হয়েছে কি, আপনার প্রথম এখানে চড়াটা বান দেওয়া হইতো, বান দিয়ে এই কৃষি কাজ করার লেগে এই চড়াটা করতো। পরে এলজিডি সংস্থা থেকে এগুলা আপনার 4টা সুইচ গেট দেওয়া হয়েছে। সুইচ গেটের মাধ্যমে 500 একর জমি করা হয়। আর এটা আপনার সমবায় সমিতির থেকে এটা সমিতি সংগঠনটা করা হয়েছে। এখানে কোনো খরচ আছে আপনাদের? না, খরচ নাই, যত খরচ বিনা খরচে এগুলা আপনার পানি সেচ দেওয়া হয়, কৃষকরা দেওয়া হয়। আচ্ছা, কতজন সদস্য আছে? সদস্য আছে আপনার 365 জন। 365 জন সদস্য এবং 500 একর জমি করা যায়। জি, কোনো খরচ ছাড়া এখানে যে ভূপরিস্থ পানি সেচ ব্যবস্থাপনা, যেটা কেন টেকসই সেচ ব্যবস্থাপনা বলি, সেখানে সমিতির মাধ্যমে তারা এটা পরিচালনা করছেন। এখানে কোনো দ্বন্দ্ব, পানি ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হচ্ছিল না? এগুলোর সমস্যা হয় না। ওইলে কমিটির এরা আছে, কমিটির এরা এটা পরিচালনা করে দিয়ে দেয় এই কোন আবরো সারবো পানি। 4টা সুইচ গেট, তো 4টা সুইচ গেট আপনার ওই কমিটির আন্ডার থেকে আমরা এটা মিলামিশে করে দিই। আচ্ছা, কৃষকের কাছ থেকে 5 টাকা নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। আর এটা আমরা অনেক উপকার হয়েছে, এলাকাবাসীর অনেক উপকার হয়েছে, কৃষকরা। তাহলে আপনি চান যে এরকম আরো পাহাড়ি এলাকায় যে সেচ ব্যবস্থা আছে পাহাড়ের পাদদেশের, সেখানে হওয়া দরকার। এগুলা হইলে আমাদের ভালো হইতো, আমাদের কৃষকরা অনেক উপকার হইতো, কৃষকরা লাগে সুবিধা হইতো। এগুলা যদি সরকার কইরা দিতে আরো বেশি ভালো। সরকারের কাছে এটা তো অনুমতি করলাম আর কি, আমরা দাবি জানাইলাম এটা যদি কইরা দেয়, আরো যে অনেক ছড়া আছে এগুলো যদি কইরা দেয়, সুইচ করে দেয়, কৃষকরা লাগে অনেক উপকার হইব। কতগুলো ছড়া আছে পাহাড় থেকে, মেঘালয় পাহাড় থেকে নেমে? মেঘালয় অনেক চড়া আছে, চাঁদপুর চড়া আছে, চড়া অনেক চড়া আছে। এগুলা যদি এইভাবে কইরা দেয়, আমাদের মতো সুইচ গেট করে দেয়, তো আমাদের বিনা খরচে ওই কৃষকরা অনেক উপকার হইতো। মেঘালয়ের যে পাহাড়, সেই মেঘালয়ের পাহাড় থেকে এই চুনা পাথরের পাহাড়, সেই পাহাড় বেয়ে পানি আসছে এবং অসংখ্য ছড়া বাংলাদেশের ভিতরে ঢুকেছে। এবং তারপরে আমাদের চাষযোগ্য সমতল ভূমি, সেই সমতল ভূমিতে কৃষকরা দুটো ফসল করেন, যেগুলো একটু উঁচু জমি, সেখানে আমন এবং বোরো ফসল করেন। এবং যখন ফসল করেন তখন এই ছড়াকে ব্যবস্থাপনাই করেন। তখন ছড়ার পানিকে স্লুইস গেটের মাধ্যমে এখানে স্লুইস গেট আছে এবং ছড়া আছে, স্লুইস গেটের মাধ্যমে তারা পানিটাকে উঁচু করে নেন। সেই পানির উচ্চতা বৃদ্ধি করে তাদের যে ফিডার ক্যানেল আছে, সেই ফিডার ক্যানেল দিয়ে
খেতে, তাদের ধান খেতে পানি ব্যবস্থাপনা করেন। এটা হলো যখন আমন মৌসুমে। আর হাওর যেখানে আছে, আমন মৌসুমটা তখন আসলে নিমজ্জিত থাকে, জলামগ্ন থাকে, তখন আসলে আমন মৌসুমে ফসল ওখানে হয় না। তবে সেই শুকনো মৌসুমে যখন পানির দরকার হয় বোরোতে, তখন আস্তে আস্তে সেখানে আরও 2টা ধাপে ওখানেও স্লুইস গেট আছে, তখন সেইখানেও এদের সমঝোতার মাধ্যমে, সমিতির মানুষের যে সমঝোতার মাধ্যমে, এখানে সদস্যদের সমঝোতার মাধ্যমে যারা আপে আছে তারাও পানি ব্যবহার করে, যারা ডাউনে আছে তারাও পানি করে, একেবারে যে ডাউনে আছে তারাও পানি করে। এভাবে তারা পাহাড়ের পরে যে ভ্যালিগুলো আছে, সেই ভ্যালির আশেপাশে যে ধান ক্ষেত বড় মৌসুমে, সেগুলো বিনা খরচে, কোনো রকম খরচ লাগে না, ওই বিনা খরচে তারা আসলে সেচ ব্যবস্থাপনা করেন তাদের ধান ক্ষেতের জন্য। আবার ডাউনস্ট্রিমেও এর যে পেনিট্রেশন হয়, এর যে লিকেজ হয়, এই লিকেজের মাধ্যমে তারা আসলে তাদের যে জল, সেচের জল, সেগুলো কিন্তু তারা পেয়ে যায় এবং তার জন্য কোনো রকম তাদের কোনো খরচ হয় না। এটা একটা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি যে সাস্টেনেবল সিস্টেমস, যে ভূপরিস্থ পানির ব্যবস্থাপনা করা, প্রকৃতিতে যা আছে সেটা ব্যবস্থা করেন, নাহলে এটা হারিয়ে যেত। এই জন্য আমরা বলি সাস্টেনেবল, যে আমরা একসময় ভূগর্ভস্থ পানি মাটির থেকে পাবো না, তার স্তর নিচে নেমে যাবে, তখন আমাদের একমাত্র ভরসা হবে সেচ ব্যবস্থার জন্য ভূপরিস্থ যে পানির স্তর সেটাকে ব্যবহার করা। তো এইটাকেই আমরা এই জন্য টেকসই এবং সাস্টেনেবল বলি। আমাদের ভবিষ্যৎ যে যত প্রযুক্তি আসবে, সেটা জিরো এনার্জির জন্য আমরা প্রস্তুত করব। সেই প্রযুক্তিগুলো এই একটা সারফেস ওয়াটার ব্যবহার করাটাই আসলে জিরো এনার্জি এবং জিরো কোনো খরচবিহীন একটা প্রকল্প ব্যবস্থাপনা। আমার মনে হয় হাওরের কৃষক এই তাহিরপুর এলাকার যে মেঘালয়ের নিম্নে, এইখান থেকে শুরু করে এই নেত্রকোনার যে কলমাকান্দা পর্যন্ত যে পাহাড়ি বেল্টটা আছে, সেই বেল্টে যে যত অসংখ্য ছড়া আছে, শত শত ছড়া, এই ছড়াটাকে তারা যদি ব্যবস্থাপনা করতে পারে, তাহলে আমার মনে হয় যে সেচ ব্যবস্থাপনায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা এখনো পর্যন্ত মোট আমাদের সেচ ব্যবস্থাপনার আবাদি জমিগুলোর কিন্তু মাত্র 28% আসলে ভূপরিস্থ পানির ব্যবস্থাপনা নিয়ে আসতে পেরেছি, এবং এটা আরও দক্ষতার সহিত চলবে যখন আমরা এটাকে প্রায় আশা করব যে 50%ই আমরা সারফেস ওয়াটার দিয়ে যখন ইরিগেশন করতে পারবো। আমাদের কৃষক লাভবান হবেন, আমাদের কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে, আমাদের দেশ লাভবান হলে আমরা সকলেই উন্নত হয়ে যাব। আপনাদেরকে আবারও অলকা কৃষি কথার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী আমাদের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাওরের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে।